প্রশ্নটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায়, সেই মতিহারের সবুজ চত্বর, সেই বুয়েটের ক্যাম্পাসে, চিটাগংয়ের ক্যাম্পাসে যখন যে ভাষাই সমালোচনা করা হলো, সেই ভাষাটি এর আগে বাংলাদেশের মানুষ কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুনেছে বলে আমি অন্তত কানে শুনিনি। জায়গার পরিত্রাণের জন্য তোমরা লড়াই করলাম একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে। তারপরে দেখেন আপনি যে এই যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে জায়গায় আমরা আসলাম, সেখানে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 3 জোটের রূপরেখা ভণ্ডুল হয়ে গেল। আমরা থাকতে পারলাম না আমাদের অনৈক্যের মধ্যে। তবে উত্তেজনা কমাতেই হবে। যদি আপনি উত্তেজনা না কমাতে পারি আমরা, তাহলে কিন্তু স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে, এরা কিন্তু ফনা তুলবে, এবং সেই বিষাক্ত ফনা থেকে আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না। দুঃখের কথা আর কি বলবো, সেটি হলো যে গত 18টি বছর এদেশের সকল শ্রেণী পেশার মানুষ শুধুমাত্র বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে লড়াই করেছে, বিষয়টি এমনটি নয়। এটি একটি ছিল, অন্যতম একটি কারণ ছিল যে পতিত সরকার দেশে একটি অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করেছিল, অসম্মানের বাংলাদেশ তৈরি করেছিল, তুচ্ছ তাচ্ছিল্যের বাংলাদেশ তৈরি করেছিল, এবং তুই তুকারি এবং গালাগালির একটা সংস্কৃতি বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করেছিল। ভোটারবিহীন বাংলাদেশের একটা কালচার তৈরি করেছিল। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য 2018 সনে আমার ছাত্র বন্ধুরা কোটা বিরোধী আন্দোলন করে, তার চূড়ান্ত পরিণতি সেখানে হয়। আমি মনে করি যে এই আন্দোলনের সফলতার পেছনে ছাত্রদের অবদান তো খাটো করে দেখা যাবে না, কিন্তু বিষয়টি যেটি হলো যে তার অর্থ তো এই নয় যে গত 18 বছর বিএনপি মাঠে ছিল না, জামাত মাঠে ছিল না, বা সমমনা দল এখানে যে 12 দলীয় জোটের প্রধান এখানে আছেন ওনারা মাঠে ছিল না, বিষয়টি এরকম নয়। বিষয়টি হলো যে আন্দোলনটা শুরু হয়েছিল 2008-এর বা 111-এর সরকারের পর থেকে, যে একটা আন্দোলন শুরু হলো, তার ধারাবাহিক প্রক্রিয়ায় চূড়ান্ত রূপের একটি ফসল আমরা পাই আমাদের ছাত্র বন্ধুদের হাত দিয়ে, যে ছাত্র বন্ধুদের আহ্বানে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে কিন্তু ছিল। এর মধ্যে অন্যতম পার্টিসিপেশন ছিল কিন্তু বিএনপির সমালোচনা করা যাবে না, বা বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এমনটি আমি একেবারেই মনে করি না। এনসিপির সমালোচনা করা যাবে না, জামাতের সমালোচনা করা যাবে না, সেটাও মনে করি না। কিন্তু সেই সমালোচনার ভাষা এত নিকৃষ্ট হবে কেন? যে ছাত্র বন্ধুরা তাদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার জন্য মিছিল ধরলো, হাসিনা আপা, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহাসের সবুজ চত্বরের সামনে 30 বছর শিক্ষকতা করার পরে আপনাকে দেখাতে পারবো আমি স্লোগান দিয়েছি, তুমি কে আমি কে। এই স্লোগানটা দিয়েছি আমি নিজে এই বৃদ্ধ বয়সে। প্রশ্নটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায়, সেই মতিহারের সবুজ চত্বর, সেই বুয়েটের ক্যাম্পাসে, চিটাগংয়ের ক্যাম্পাসে যখন যে ভাষাই সমালোচনা করা হলো, সেই ভাষাটি এর আগে বাংলাদেশের মানুষ কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুনেছে বলে আমি অন্তত কানে শুনিনি। এটি আমাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, লজ্জিত করে, অপমানিত করে একজন শিক্ষক হিসাবে। আমি কিন্তু আগেই বলেছি, সমালোচনা বিএনপির করাই যাবে, তারেক রহমানেরও সমালোচনা করা যাবে যদি কোনো ভুল থেকে থাকে, অসুবিধা নেই। কিন্তু আপনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার ছবির উপরে আপনি উত্তাল নৃত্য করবেন? আপনার তো একা একা তো আপনি আন্দোলন করেননি। এই আন্দোলনে আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ ছাড়া, তাদের দোসর ছাড়া সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। খুন হয়েছে, গোটা জাতি লজ্জিত। নৃত্য হয়েছে খুনের উপরে, জাতি লজ্জিত। প্রশ্ন হলো যে বিএনপি কি করতে পারত? বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার তার চূড়ান্ত শাস্তি, বহিষ্কার করেছে, মামলাও করেছে। তারপরেও যদি আমরা মনে করি যে বিএনপি যেটি করছে সেটি সঠিক নয়, বা সেটি সঠিক হওয়ার তো কোনো কারণও নাই, তাহলে আমরা তো একসাথে 18-তে লড়াই করলাম, 18 থেকে এই 18 বছর লড়াই করলাম, 24-এ দেশ আমাদের একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাওয়ার স্বপ্ন দেখলাম। সেখানে বিএনপি কে বলা যেতে পারতো খুব ভদ্র ভাষায় যে ভাই তোমরা এই কাজগুলো করছো, এই কাজগুলো করো না। কিন্তু তা না করে যে ভাষা প্রয়োগ করলো সেটা সঠিক নয়। তারপরে এটাকে কেন্দ্র করে কালকে পরশুদিন যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে যে শব্দ চয়ন, যে স্লোগান, যে উত্তেজনা, এটা তো কাম্য নয়। হাসিনা আপা, একটা কথা বলি, স্বাধীনতা যুদ্ধে গুটি কয়েক স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া সকল শ্রেণী পেশার মানুষ এই 24-এর মতো করে অস্ত্র হাতে লড়াই করে একটি মানচিত্র, একটি ভূখণ্ড, একটি পতাকা আমরা পেয়েছিলাম। স্বাধীনতার পরপরই রক্ষী বাহিনী তৈরি হলো, বিভাজন হলো, জাসদ তৈরি হলো, সিরাজ শিকদার হত্যা হলো, কত অপকর্ম হলো, আমরা স্বাধীনতার সুফল পাইনি। একটি দল স্বাধীনতার ফেরিওয়ালা হলো,
কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করলাম না। 18 বছর আমার এই তরুণ মেয়েটি, তরুণ বোনটি আজকে ভোট দিতে পেরেছে কিনা আমি জানি না। আমি গত 3 টার্মে কোনো ভোট দিতে পারিনি। তাহলে এই জায়গার পরিত্রাণের জন্য তো আমরা লড়াই করলাম একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে। তারপরে দেখেন আপনি যে এই যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে জায়গায় আমরা আসলাম, সেখানে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 3 জোটের রূপরেখা ভণ্ডুল হয়ে গেল। আমরা থাকতে পারলাম না আমাদের অনৈক্যের মধ্যে। 24-এ যে ঐক্যটা তৈরি হলো সকল রাজনৈতিক দলের মধ্যে, এমন কি স্বার্থের ব্যাঘাত ঘটলো, এমন কি ক্ষতি হলো যে একজন আর একজনের মন্ডুৎপাত করার জন্য রাতের অন্ধকারে ক্যাম্পাসে আমরা মিছিল দিয়ে বেরোলাম, বিশ্রী ভাষা প্রয়োগ করলাম। এটি তো ছাত্র বন্ধুদের কাছে আমরা আশা করি না। তা যদি এটি যদি বৈধ হয় বা এটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে শেখ হাসিনাকে কেন তাড়ালাম? কারণ শেখ হাসিনাও তো রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। তা আজকে আপনি কেন যে ভাষা প্রয়োগ করলেন ক্যাম্পাসে, সেই ভাষাটা প্রয়োগ আমরা করছি কেন? আমি বিনয়ের সাথে সবার পাশে অনুরোধ করতে চাই, এখানে আমার ভাই আছেন 12 দলীয় জোটের সমন্বয়কারী, আমার মেয়ে তুল্য এখানে অ্যাডভোকেট হুমায়রা এখানে আছেন। আমি সবার কাছে অনুরোধ করতে চাই, রাজনীতি আপনারা করেন, আপনাদের দলীয় আদর্শ প্রচার করেন, অসুবিধা নেই। কেউ অন্যায় করলে তার সমালোচনা করেন, সেটাও করা যাবে, এটি গণতন্ত্রের বিউটি। কিন্তু দয়া করে কাউকে নিশ্চিহ্ন করার জন্য যে অপরাজনীতি করা, সেটি বোধহয় সুখকর হয় না। শেখ হাসিনা বহু রকমের অপরাজনীতি করেছে, বিএনপিকে নিঃস্ব করার জন্য, জামাতকে নিঃস্ব করার জন্য। দিন শেষে কি পারা গেছে? পারা যায়নি তো। তা আজকে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে লড়াই করলাম, তাদের মধ্যে এই অনৈক্যটা কেন হলো? আমরা কি বুঝতে পারি না? আমরা কি আলোচনা করতে পারি না? 18টি বছর একসাথে লড়াই করেছে তো অনেক দল, এবং এমনও দল আছে যারা বিএনপির সাথে আন্দোলন করেছে, সরকার গঠন করেছে, মন্ত্রী পরিষদে বসেছে, বিরোধী দলীয় রাজনীতি করেছে, পল্টনের ময়দানে এক মঞ্চে বসে বক্তৃতা দিয়েছে। ভাই কি এমন হলো, কি এমন হলো? আমি বলছি না কার বেশি ভুল কার কম ভুল, সেগুলা সমাধানযোগ্য নয়। আজকে কার হাতে এই যে বিভাজন, কাকে শক্তিশালী করছেন, কাকে আপনি ইনভাইট করছেন, কাকে ওয়েলকাম করছেন? কারণ আপনাদের মধ্যে যত অনৈক্য হবে, বিভাজন হবে, এই স্বৈর শাসকের দোসররা যারা আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো করতে দেয় না, যারা এখনো প্রশাসনকে সক্ষমতার জায়গায় নিয়ে যায়নি, যারা এখনো প্রশাসনের ভেতর থেকে নির্বাচনটা যেন নির্দিষ্ট সময়ে না হতে পারে, বা যেন সংস্কারগুলো যেন নির্দিষ্ট সময়ে না হতে পারে, এবং বিভিন্ন কায়দা কানুন ফন্দি ফিকের করে এই ঐক্যমত্য কমিশনের সফলতা যেন প্রশ্নবিদ্ধ করা যায়, যারা এখনো করছে, যারা দাবি লিগ তৈরি করছে, তাদের হাতকে কি শক্তিশালী করা হচ্ছে না? আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে শুধু এতটুকু বলতে চাই যে বারবার কি 24 করবো আমরা? 71-এ লড়াই করলাম, 90-এ রক্ত দিলাম, 24-এ 1580 জন মানুষ রক্ত দিল, অন্ধ হয়ে গেল, পঙ্গুত্ব বরণ করলো। 24 না হলে আমরা কোথায় থাকতাম? অনেকে আমরা হারিয়ে যেতাম, নাই হয়ে যেতাম। যে দলের প্রধান স্বাধীনতার ঘোষণা দিলেন, তারেক রহমানের বিরুদ্ধে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, কিন্তু বিএনপি নামক যে একটি বড় দল মানুষ মনে করে যে এখন নির্বাচন হলে ক্ষমতায় যাবে, সেই দলের অন্যতম একটি থিঙ্ক ট্যাঙ্ক বা অন্যতম যে রূপকার এবং যিনি কেন্দ্রবিন্দুতে থাকেন এই মুহূর্তে, তাকে আপনি যে ভাষায় গালিগালাজ করছেন, কাকে শক্তিশালী করার জন্য? কাকে শক্তিশালী? 5 তারিখের পরে তো আমরা দেখেছি তারেক রহমানের সাথে জুম মিটিং করতে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা আশ্বস্ত হয়েছি। আমি তো বললামই যে গত 18 বছর একসাথে লড়াই করেছেন, কত মানুষ আওয়ামী লীগ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। বিএনপির ইলিয়াস আলী, হাসিনা পাবে, বিএনপির ইলিয়াস আলী নাই হয়ে গেছে। আয়না ঘরে আমার ছাত্র বন্ধুরা 5 দিন 6 দিন থেকেছে, ফিরে আসতো না যদি সাধারণ মানুষ এখানে না থাকতো। সাধারণ মানুষের স্রোত এখানে ছিল, শ্রমজীবী মানুষ। কাউকে ছোট করে, কাউকে বড় করে এই আন্দোলনের কৃতিত্ব না দিয়ে বরং আসুন না আমরা সবাই মিলে এই বিজয়টা অর্জন করেছি, সেই বিজয়কে ধরে রাখার জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারটুকু করি। বিচার শুরু হয়ে গেছে, সব বিচার করতে পারবো না, একটা সিম্বলিক বিচার আমরা করি, বিচার প্রক্রিয়া চলমান থাকুক, এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বাংলাদেশে ফিরে আসুক, যে ধারায় আপনি ভোট দেবেন, আমার কন্যা তুল্য, আমার বোন তুল্য হুমায়রা ভোট দেবে, আমার ভাই ভোট দেবেন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অনির্বাচিত সরকার যত দীর্ঘায়িত হবে সমস্যা তত বেশি হবে। বরং তার চেয়ে সরকার ঘোষিত যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি হওয়ার কথা বা রোজার আগে যে নির্বাচনটি হওয়ার কথা, সেই নির্বাচন যদি একটি রোডম্যাপ ঘোষণা করা হয় বা যদি একটু ছায়া নকশা প্রদান করা হয়, তাহলে বোধহয় এই উত্তেজনা কমবে। এবং তবে উত্তেজনা কমাতেই হবে। যদি আপনি উত্তেজনা না কমাতে পারি আমরা, তাহলে কিন্তু
তাহলে কিন্তু স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে এরা কিন্তু ফনা তুলবে, এবং সেই বিষাক্ত ফনা থেকে আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না, জাতীয় রক্ষা পাবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হওয়ার জন্য যে সমস্ত দলের যে সহযোগিতা, সেই সহযোগিতাটা অব্যাহত থাকবে। এবং দল হিসেবে বিএনপি যা করছে আমি মনে করি এটাই করা যায়। এনসিপির আমার বগুড়াতে একজন ভাইয়ের বিরুদ্ধে, আমার নিজের বাড়ি বগুড়া, তার বিরুদ্ধে 400 কোটি টাকার একটা অভিযোগ উত্থাপিত হয়েছে। আমি সাধুবাদ জানাই এনসিপির নেতৃবৃন্দকে, তার পদ স্থগিত করেছে, তাকে শোকজ করেছে। বিএনপি একই কাজই করেছে, হত্যার অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে শোকজ করেছে, তাকে আজীবন বহিষ্কার করেছে, দলীয় ভাবে মামলা করা হয়েছে। আমি মনে করি রাজনৈতিক ভাবে এতটুকুই করা যায়। তারপরেও আমি বলবো বিএনপি সবচেয়ে বড় দল, তাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করব যে এই সমস্ত দুর্বৃত্তদেরকে সমূলে ধ্বংস করার জন্য, বিনষ্ট করার জন্য যা যা করা দরকার, আরো যদি কিছু করার থাকে দলীয় ভাবে সেটিও তারা করবে। সরকারকে অনুরোধ করব, বিএনপির পক্ষ থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে, যেভাবে মাগুরাতে একটা ছোট মেয়ে ধর্ষণ হলো, দ্রুত সময়ের মধ্যে বিচার হয়ে গেল, এই সমস্ত খুনিদের যদি বিচার হয়, চাঁদাবাজদের যদি বিচার হয়, তাহলে দেখবেন চাঁদাবাজরা কিন্তু ভয়ে থাকবে, ভীত থাকবে। সেই কাজটিও সরকার করবে, রাজনৈতিক দলগুলা এবং আমরা সরকারের সাথে আছি, এবং সেই সহযোগিতার হাত অব্যাহত থাকবে। সেই আহ্বানটা আমরা করতে চাই সবাইকে।